চারিদিক থেকে একটা মারাত্মক চাপ তার উপরে আসতে শুরু করেছে এবং এ কথা তো অনস্বীকার্য তিনি ক্ষমতা দখল করে বসে আছেন, এখন আমরা এটি বলতেই পারি। তিনি বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে কখনো ক্ষমতা নেননি বা সরকার গঠন করেননি। তিনি নিজেই বলেছেন সবসময় যে ছাত্ররা তার নিয়োগকর্তা, অর্থাৎ একটা বিশেষ গোষ্ঠীর একটা বিশেষ অংশ তাকে ক্ষমতায় বসিয়েছে এবং তাদের যত ধরনের পারপাস আছে সব তিনি সার্ভ করার চেষ্টা করছেন। এই জায়গা থেকে অবশ্যই বলতে হবে মানুষকে খুশি করতে সময় নেয় না। কথাও আমরা বলি যে মানুষকে বারবার খুশি উঠবে, মানুষকে বারবার রাজপথে নামবে, হয়তো নামতে হয়, মানুষ সময় নেয় তার জন্য। আবার কখনো কখনো মানুষ যে সময় নিয়ে নামছে এমনটা নাও হতে পারে, মানে তাদের যে ক্ষোভ বিক্ষোভের যে লিঙ্গ সেটা দানা বেঁধে সেটা দাপা নদের মতো ছড়িয়ে পড়বে না, কখন যে ছড়িয়ে পড়বে এগুলো ঠিক ঠাওর করে বলা যায় না। দর্শক আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া। আপনারা জানেন আমরা নিয়মিত একটি আলোচনা আয়োজন করি, সেখানে আজকে আমাদের সঙ্গে আছেন দেশের অন্যতম ব্যক্তিত্ব, রাজনৈতিক বিশ্লেষক, শিক্ষাবিদ, সাবেক উপাচার্য ডক্টর প্রফেসর নজরুল হাসান কলিমুল্লাহ, লেফটেন্যান্ট কর্নেল নজরুল হাসান কলিমুল্লাহ বিএনসিসি, এবং দেশের জনপ্রিয় সাংবাদিক সময়ের বলিষ্ঠ কণ্ঠস্বর মঞ্জুরুল আলম পান্না। আপনাদের দুজনকে আমাদের দর্শকদের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য সালাম, শুভেচ্ছা জানাচ্ছি। আমি প্রথমেই নজর দিতে চাই, আমি একটি জিনিস দিয়ে শুরু করতে চাই আজকে প্রোগ্রামে। আপনারা জানেন যে স্যার এখানে আছেন প্রফেসর নজরুল হাসান কলিমুল্লাহ, তার প্রতিষ্ঠিত সংগঠন জানিপপ, জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ কমিটি, তার আজ ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী। আমি স্যারকে কংগ্রেচুলেট করতে চাই শুরুতে, এবং জানিপপের আরো দীর্ঘ যাত্রা, দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় জানিপপের যে অংশগ্রহণ, সেখানে আমি আরো বেশি প্রত্যাশা নিয়ে আজকে আলোচনা শুরু করছি। স্যারের কাছে প্রথমে যেতে চাই আজকে। স্যার, আজকে একটা আমরা গত কয়েকদিন ধরে বলছি, আপনি বলছেন যে সরকারের পায়ের নিচে মাটি নেই, পান্না বলছেন, পান্না নিজস্ব প্ল্যাটফর্মে বলছেন যে সরকারের বিদায় ভূমিকা বেঁধে গেছে, এবং এটা একটা বড় মাপের জায়গা থেকে আপনিও সেই মাপের জায়গা। আরেকজন মানুষ সুশীল সমাজের প্রতিকৃত তাকে ধরা হয়, দেবপ্রিয় ভট্টাচার্য, তিনিও আজকে বললেন যে সরকারের সময় প্রায় শেষ। এই অবস্থাটা আপনি বলছিলেন যে অবস্থা খারাপের দিকে যাচ্ছে এই সরকারের, সবশেষ কেমন দেখছেন? ধন্যবাদ। দেখুন, যে বিপুল প্রতিশ্রুতি এবং প্রত্যাশা আপনার এই প্রফেসর ইউনূসকে আপনার রাজাসনে বসাবার ক্ষেত্র প্রস্তুত করেছিল, সেটি রীতিমতো ড্যাশ একটা অবস্থায় পৌঁছে গেছে। আপনার যাদেরকে তিনি তার নিয়োগকর্তা বলে আইডেন্টিফাই করেছিলেন, যাকে বিশ্ব দরবারে পরিচয় করিয়ে দিয়েছিলেন মাস্টার মাইন্ড হিসেবে এই পরিবর্তনের, তারা কম বেশি সবাই এখন উমামার ভাষায় আপনার টাকার কাছে বিক্রি করে দিয়েছেন বিপ্লবকে, এবং এটি খুবই ফ্রাস্ট্রেটিং এবং আপনার মর্মস্পর্শী একটি বিষয়। বিশেষ করে এই যে আপনার আমাদের ছাত্র জনতা যারা আত্মহতি দিলেন, আমাদের ছাত্র আবু সাইদ তো, এবং সেই সঙ্গে মুগ্ধ, দুজনেই যে দুই প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন, দুই প্রতিষ্ঠানের দায়িত্বে ছিলাম আমি ভাইস চ্যান্সেলর, অ্যাক্টিং ভাইস চ্যান্সেলর হিসেবে। তো আবু সাইদ আমার সময়কালে ভর্তি হয়েছিলেন ছাত্র হিসেবে ইংরেজি বিভাগে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর, যেটি উত্তরের বাতিঘর বলে পরিচিত। তো যেহেতু আমরা আমাদের ছাত্রদের অভিভাবক হিসেবে ওন করি, পিতৃতুল্য ভাবি নিজেদের, এবং তাদেরকে সন্তান তুল্য মনে করি, তো তাদের এই যে অসময়ে চলে যাওয়াটা, স্বাভাবিক মৃত্যুর বদলে অস্বাভাবিক ভাবে স্বল্প জীবন, এই যে যতটুকু জীবন তারা ধারণ করেছেন তা তারা উৎসর্গ করলেন, এই কারণে এই বিপুল পরিমাণ আত্মত্যাগ তা আপনার বিছানা যাওয়ার মতো একটা জায়গায় এসে পৌঁছেছে। ফলে ওবামা কিন্তু এই রিয়াকশনটা সেই কারণে দেখিয়েছে, এবং এটি অতিশয়োক্তি নয়। তো সেই জন্যে আমার মনে হয় একটা ইভ্যালুয়েশন বা মূল্যায়নের সময় এসছে, কারণ প্রায় 1 বছর হয়ে গেছে, আর কদিন বাকি। আপনার 5 আগস্ট আসতে আপনার অল্প হাতে গোনা কয়েকদিন বাকি। তো সুতরাং এই সময় একটা সান্তামামি হওয়া ভালো। ক্রমে ক্রমে আমরা দেখেছি যে আপনার দৃশ্যমান ধরা ছোঁয়া যায় এরকমের কোনো
আপনার পারদর্শিতা এই সরকার দেখাতে পারে। তারা নানান প্রতিশ্রুতি দিয়েছেন, দীর্ঘসূত্রিতা আশ্রয় নিয়েছেন সংস্কারের নামে, এবং আরো নানান নন ইস্যুকে ইস্যু বানিয়ে সময় ক্ষেপণ করেছেন মাত্র, এমনটি অধিকাংশ মানুষ ভাবা শুরু করেছে। এবং এমনটি ভাবাতে কারো কোনো অন্যায় হয়েছে বলে আমি মনে করি না, কারণ কথা কাজে যদি মিল না থাকে তাহলে বিষয়টা এরকমই দাঁড়ায়। তো সেই জন্য আমি মনে করি যে আসলে পায়ের তলায় মাটি দেন, যে কোনো সময় এই পুরো ফাসাদটা ধসে পড়তে পারে এবং বাবু সেটি ফুটে হয়ে যেতে পারে, একেবারে নাই হয়ে যেতে পারে। ধন্যবাদ স্যার। আমি একটু অনুযায়ী আপনার কাছে যেতে পারি না, আমাদের জীবন দশায় আমরা যা দেখেছি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো তার যে বিদায়ের সময় একটা আসতে পারে বা বিদায় ঘন্টা বেজে যায়, এটা বিদায় নিতে হবে এটাও মনে হয় মানতে চায় না, এবং বিদায় ঘন্টাটা বেজে গেলেও বুঝতে চায় না। সেটাও সেই ধরনের কি এই অন্তর্বর্তী সরকারের কি সেরকম দেখছেন কিনা? তো তারাও কি বুঝতে পারছে না যে তাদের জনসমর্থন বা তাদের গ্রহণযোগ্যতা কোথায় গিয়ে থেমেছে? আপনার কি মনে হয় এই বিষয়টা? দেখুন, তারা বোধহয় আয়নায় নিজেদের চেহারা দেখা ভুলে গেছে। কমল ধবল দায়িত্বগুলো পেয়ে তারা রীতিমতো এক ধরনের তৃপ্তির ঢেকুর তুলছেন, তার ফলে আসল চেহারাটা দেখা হচ্ছে না। সেই জন্যই তারা বন্ধু নয় প্রভু হয়ে উঠেছে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আমি একটু মঞ্জুর আলম পান্নার কাছে যেতে চাই যে মানে আপনি একটু এই যে সরকারের এখন যে সিচুয়েশন, আইন শৃঙ্খলা বলি, তাদের চেষ্টার একটা অন্যতম হাতিয়ার ছিল এনসিপির যে গ্রহণযোগ্যতা মাঠে দেখা যাচ্ছে, তাদের সমর্থন এটা দেখাই যায়, ভোট লাগেনি। তো সেই সব নিয়ে কি এই সরকার একটা হিমশিম অবস্থা, এবং যেটা আপনি এতদিন বলছেন যে আপনার দর্শকরা দেখছেন, লক্ষ লক্ষ দর্শক দেখছেন যে এই সরকারের সময় শেষ, আপনি অনেকদিন ধরেই বলছেন, সেটাই কি এখন চূড়ান্ত রূপের দিকে যাচ্ছে এই 1 বছর পূর্ণ হতে হতেই? মঞ্জুর আলম পান্না। আমার মনে হচ্ছে পুনিয়া ভাই, তখন আপনি দেবপ্রিয় ভট্টাচার্যের কথা বলছিলেন যে তিনি বলেছেন যে সরকার মানে সরকারের এক্সিট গ্রুপটা ভেবে দেখতে হবে তারা কিভাবে বিদায় নেবে। ওই প্রোগ্রামে আমি ছিলাম। এটা বিএনপির ডেমোক্রেসি ডায়াস একটা ব্যানারে আয়োজন করা হয়েছিল একটা প্রোগ্রাম। সেখানে আলোচনার বিষয়বস্তুটাই ছিল হচ্ছে অন্তর্বর্তী সরকারের মেয়াদ কতদিনের হওয়া উচিত। 1 বছর পর এসে আমরা ভাবছি যে কতদিনের হওয়া উচিত, এই বিষয়ে আলোচনা ছিল। তো সেখানে দেবপ্রিয় ভট্টাচার্য সাহেব এই কথাটাই বলছিলেন যে সরকারের সময় শেষ, তাকে বিদায়ের ফরম্যাটটা নিয়ে ভাবতে হবে। খুবই সিগনিফিকেন্ট কথা, এবং এই কথাগুলো আমরা বলে আসছিলাম। বিষয় হচ্ছে যে আমরা অনেক আগে থেকে বলে আসছি, দেবপ্রিয় ভট্টাচার্যের মতন জ্ঞানী মানুষেরা হয়তো একটু দেরিতে বলছেন, তারা তো হাজার হাজার ওয়েটফুল মানুষ, তারা অনেক কিছু অবলোকন করে পর্যবেক্ষণ করে তারপরে মন্তব্য করেন। তো তার মতো মানুষরা যখন এই মন্তব্য শুরু করে দেন, তখন আমাদের ধরে নিতে হবে যে সরকারের চূড়ান্ত মুহূর্তটি চলে এসেছে। এবং আপনি জিজ্ঞাসা করছেন যে এনসিপি জন্য সরকার হিমশিম খাচ্ছে কিনা, বা এনসিপির নেতা কর্মীদের যে নিরাপত্তা ইত্যাদি ইত্যাদি। এনসিপির নেতা কর্মীদের নিরাপত্তা দিতে গিয়ে বা তাদের কারণে সরকার হিমশিম খাচ্ছে, বিষয়টা এরকম না। বরং ডক্টর মোহাম্মদ ইউনূস যে একটা প্রজন্মকে শেষ করে দিয়েছেন বা শেষ করে দিচ্ছেন, তার তো অন্য কোনো ভাবনা নেই। তিনি তাদের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার চেষ্টা করছেন, তার নিজের এখন হিমশিম অবস্থা যে তিনি কতদিন টিকে থাকতে পারবেন। অতএব আমরা এটুকু বুঝতে পারছি যে যে কোনো মুহূর্তে সরকারের পতন ঘটতে পারে, এবং সেই পতনের রূপটা কেমন হবে সেটি কিন্তু আমার মনে হয় দেবপ্রিয় ভট্টাচার্য ইঙ্গিত করতে চেয়েছেন, বা কলিমুল্লাহ স্যাররাও সবসময় এই কথা বলে আসছেন। তবে আমি একটু মনে করি যে সহজে ছাড়বে না, তার আগে অনেক ধরনের ব্লাডশেড হবে। এটা একান্ত আমার ব্যক্তিগত আশঙ্কা থেকে আমি বলছি। না, আমি একটা অন্য প্রসঙ্গে যেতে চাই। এখন আমাদের দুটো আরেকটা সাবজেক্ট থাকবে পরে। এই প্রসঙ্গটা হচ্ছে আমার কাছে একটা আজব লীলা খেলা মনে হচ্ছে। আমি ব্যক্তিগতভাবে যদি বলি যে আমার উপলব্ধি, এই যে সংস্কার কমিশনের সংস্কার উদ্যোগ, তারপরে যেটাকে বিএনপি বলে, এটা হচ্ছে তাবিজ বেচা। বানরের খেলা দেখাচ্ছিল, এখন তাবিজ বেচবে। তো সেই জিনিসটা এখন একটা জুলাই সনদের দিকে গেছে। যারা সবচেয়ে বেশি আগ্রহী যে নির্বাচন হওয়া যাবে না সনদ না হলে, সেই জামাত এবং এনসিপি এখন বেঁকে বসেছে যে সনদ এটা অ্যাকসেপ্ট করা যাবে না। বিএনপি যদিও মেনে নিয়েছে। এই সনদ নিয়ে কারবারটা এখন কেমন হচ্ছে, এটা আপনার দৃষ্টিতে কেমন? আমি স্যারের কাছে বিষয়টা নিয়ে যাবো। আমি একটু পান্নার কাছ থেকে আগে একটু জানতে চাই। মঞ্জুর আলম পান্না। কারবারটা তো কারবারি কায়দায় হচ্ছে, ব্যবসায়িক জায়গা থেকে হচ্ছে। এতদিন যে অভিযোগ ছিল যে বিএনপি কোনো কিছু মানতে চাচ্ছে না, বিএনপি অধিকাংশ জায়গায় আপত্তি জানাচ্ছে, বিএনপি অধিকাংশ জায়গায় ভেটো দিচ্ছে, এখন তো ভেটো আসছে সব জামাতে ইসলামী এবং এনসিপির কাছ থেকে। যখন একটা
কনসেনসাসের ভিত্তিতে একটা ঐকমত্যের জায়গা থেকে একটা খসড়া সনদ তৈরি হওয়ার পথে, এবং এমনটা একটা কথা ছিল যে অধিকাংশ রাজনৈতিক দল যে জায়গাগুলোতে ঐকমত্যে পৌঁছাবে সেগুলোই খসড়া আকারে ধরে নেওয়া হবে যে মোটামুটি এই সমস্যাগুলো বাস্তবায়ন করা হবে। আমি বলছিলাম যে কারবারের জায়গা থেকে কারবারিটা শুরু হয়েছে, তখন এগুলো তো স্রেফ সময় ক্ষেপণের জন্য এই নাটকগুলো ছিল। দিনের পর দিন, মাসের পর মাস এই যে খাওয়া দাওয়ার মাধ্যমে সমস্যা নিয়ে আলোচনা, কি করা যায় না করা যায়, এগুলো স্রেফ নাটক। এবং নাটকে একটা পর্যায়ে গিয়ে যে ভাঙনটা দেখা যাবে এনসিপির জায়গা থেকে অথবা জামাত ইসলামের জায়গা থেকে, এটি স্পষ্ট ছিল। তারপর এগুলো তো তারা সব নাটক করছে যত দিন এগুলোর মাধ্যমে নির্বাচন বিলম্বিত করা যায়। তো যখন একটা দেখা যাচ্ছে আর নাটক, মানে মেগা সিরিয়াল, ডেলি সোপ, মানে আমাদের টেলিভিশনে একটা শব্দ আছে ডেলি সোপ, তাই না, মানে হাজার হাজার পর্ব একটা নাটকের। এই সরকারে হাজার হাজার পর্বের নাটক হয়ে গেছে। এটা যখন আর টানা শুরু হচ্ছে না সংস্কারের নাটকটি, তখনই এখন নতুন একটা অজুহাত না আমাদের দাবি মানতে হবে। তো তোমাদের দাবি মানতে হবে, তাহলে আবার ঐকমত্য কমিশন কিসে? তোমাদের দাবি মানতে হবে, তাহলে আবার এতদিন মানে দিনের পর দিন বসা কেন এইসব নাটক? তোমরা বলে দিলে হলো যে আমরা যা বলি তাই মানতে হবে। এবং আপনি দেখবেন এরপরেও তারা নাটক করবে, যদি সমস্যা সব মেনেও নাই তখন বলে সমস্যাগুলো বাস্তবায়ন করতে হবে। যদি বাস্তবায়নও করে তখন বলতে হবে না এটার আগে সেটা, সেটার আগে ওটা। এগুলো বলে বলে পরবর্তীতে বাংলাদেশে এমন একটা আনরেস্ট সিচুয়েশন তৈরি করা হবে, যেটা হসপস বাঁধিয়ে দেওয়া হবে, যুদ্ধাবস্থা বাঁধিয়ে দেওয়া হবে, যাতে মানুষ ওগুলো নিয়ে আলোচনার সুযোগ না পায়। মানুষ এইগুলো নিয়েই মানে নাভিশ্বাসের মধ্যে থাকে, যাতে নির্বাচনের নাম গন্ধের বাপ মার নাম সব ভুলে দেওয়া যায়, এরকম একটা অবস্থা তারা তৈরি করবে। ধন্যবাদ। নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন। আরেকটা প্রসঙ্গ নিয়ে আমরা আলোচনা করে শেষ করবো। তার আগে আমি সনদের বিষয়ে স্যার কাছে জানতে চাই। স্যার নজরুল হাসান কলিমুল্লাহ, আমাকে আমরা একটু জানতে চাই আপনার কাছ থেকে যে এই দুদিনের সনদ নিয়ে যা হচ্ছে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? নজরুল হাসান কলিমুল্লাহ, কোন দিক যাচ্ছে বলে মনে হচ্ছে? আসলে কি একটা বড় কিছুই দেশ এই যে 1 বছর ধরে চক্র চলবে সনদের? পান্না মহোদয় যে বিশ্লেষণটি বা ব্যাখ্যানটি হাজির করেছেন তার সঙ্গে আমি একমত। এখানে দ্বিমত প্রকাশের কোনো স্পেস বা সুযোগ আছে বলে আমি মনে করি না। পুরো বিষয়টা হচ্ছে অনেকটা সেই আপনার নেকড়ে এবং মেষ শাবকের মতো। আপনার কোনো না কোনো ভাবে একটা যুক্তি হাজির করে আপনার প্রলম্বিত করা এই হুকুমত, এবং তার কন্ডুইট হিসেবে তরুণ ত্রুটিদের ব্যবহার করা হচ্ছে বা তারা ব্যবহৃত হচ্ছে, অথবা তারা স্বপ্রণোদিত হয়ে এই ভূমিকায় রত হয়েছে। মানে মূল বিষয় হচ্ছে, খেয়াল করে দেখেন, মেঘে কিন্তু প্রায় 1 বছর কাছাকাছি পর্যায়ে তারা চলে এসছে, অথচ কোনো অবস্থায় 90 দিনের বেশি আপনার নৈতিক অধিকার থাকবার কথা নয় এই কাজ করছে। প্রথম অন্তর্বর্তী সরকার জাস্টিস শাহাবুদ্দিন নেতৃত্ব করতে হয়েছিল, ঠিক 90 দিনের মাথায় আপনার কাজ শেষ করে বাড়ি চলে গিয়েছেন। আমার মনে আছে এর উপর প্রয়াত ফখরুদ্দিন আহমেদ, যে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ছিলেন, তিনি দি কেয়ারটেকার নামে একটি গ্রন্থ রচনা করে গেছেন, একটা রেফারেন্স পয়েন্ট হিসেবে, যাতে ভবিষ্যতে অন্যেরা অভিজ্ঞান লাভ করতে পারে। কিন্তু এখানে তাদের উদ্দেশ্যই হচ্ছে প্রলম্বিত করা, পারলে 2030 পর্যন্ত থেকে যাওয়া নানান অজুহাত। এবং বছরে তাদের যে ম্যান্ডেট নেই, তাদের নৈতিক অধিকার নেই, সে ব্যাপারে তাদের কোনো হায়া লজ্জা কিছু নেই। তারা বারংবার, খেয়াল করে দেখেন, বিএনপির মতো দলের পক্ষ থেকেও কিন্তু বারবার তাদের স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে। এমনকি এই যে বোয়িং বিমান, যেটা আমরা রয়টারের মাধ্যমে জানতে পারলাম, যে 25টি বোয়িং বিমান মার্কিন যুক্তরাষ্ট্র 3বার একটা বিষয় চূড়ান্ত করে ফেলেছে। সে ব্যাপারে তারা বলবার চেষ্টা করেছেন যে এই নির্বাচিত সরকার ছাড়া এই ধরনের কাজ তাদের করবার কথা নয়। কিন্তু তাদের না আছে হায়া, না আছে লজ্জা, তারা কিন্তু এটা করেই যাচ্ছেন। উদ্দেশ্য রেজিমকে প্রলং করা, বা যাতে মার্কিন আনুকূল্য পাওয়া যায়। ধন্যবাদ। স্যার অনেক ধন্যবাদ। আমি পান্নার কাছে নিশ্চয়ই যাবো আর একটু। পান্না এই বিষয়ে অলরেডি মতামত দিয়ে দিয়েছেন তার নিজস্ব চ্যানেলে, আমরা দেখেছি মানচিত্রে তার মতামত। তারপরেও আমি আর একটু ফার্দার জানতে চাই যে বিষয়টা আমাদের কাছে খুবই আহত হয়েছি আমরা। উপদেষ্টা আসিফ নজরুল, তিনি মুক্তিযুদ্ধ নিয়ে এমন একটি কথা বলেছেন যেটি আসলে অনেককেই নাড়িয়ে দিয়েছে। এটা জবাবে আমরা দেখলাম যে জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের স্ত্রী শুধু একটি কথাই বলেছেন 2 লাইনে, যে 71-এ পাকিস্তানি বাহিনী কিছুই করেনি, আপনার দাদা শ্বশুর তো ঠাডায় মারা গেছে। কথাটা খুব ঠাট্টাচ্ছল হলে আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে যে মুক্তিযুদ্ধের চেতনার উপরে যা আঘাত চলছে। আমি একটু স্যারের কাছ থেকে হয়ে বিষয়টা আবারও পান্নার কাছে একটু আসতে চাই, আমাদের শেষ সাবজেক্ট এটাই,
যে এই যে তিনি কাজটা করলেন তারপরে আবার দুঃখ প্রকাশ করলেন আসিফ নজরুল, এটার হেতু কি স্যার? কি মনে হয় যে এটা কি আসলেই নর্মালি তিনি বক্তৃতার ছলে বলে ফেলেছেন তারপর বলেছেন যে না সরি মাথা গরম ছিল, নাকি ওনাদের তো আবার স্ট্যাটাস ডিলিট করার খুব অভ্যাস আছে, বক্তব্য প্রত্যাহারটাও ওনাদের কাছে খুব এই 1 বছর বহুবার উপদেশ তারা করেছে। এই যে মুক্তিযুদ্ধ নিয়ে ডক্টর আসিফ নজরুলের এই বক্তব্য, এটা আপনি কিভাবে দেখেছেন? দেখুন, আসিফ নজরুল আমার রঞ্জপ্রতিম সহকর্মী, আমরা একসঙ্গে দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিমে কাজ করেছি। তিনি আমার স্ত্রীর বিভাগ আইন অনুষদ, সেখানে তিনি শিক্ষকতা করেন, সেই অর্থে আমার স্ত্রীর শিক্ষকও পাঠ করেন। তো ফলে তার সঙ্গে আমার পারিবারিক এবং একটা কলেজিয়াল সম্পর্ক আছে। আমি তাকে যতটুকু জানি চিনি, অনেক সময় তার প্রক্সি হিসেবে আমাকে কাজ করতে হয়েছে। আপনার ওই যমুনা নদীর তীরে আপনার একটি আয়োজন করেছিলেন স্থানীয় জনগোষ্ঠী, যেখানে তার যাবার কথা ছিল। তিনি শেষ পর্যন্ত পর হাজির হওয়ায় আমাকে পৃথিবীর পক্ষ থেকে সেখানে হাজিরা দিতে হয়েছে। তো সেই জন্য নানান ভাবে সম্পর্কিত থাকার সুবাদে আপনার আমি যেটি জানি সেটি হচ্ছে তিনি 24 জন রাষ্ট্রদ্রোহীর একজন। জাহানারা ইমামের নেতৃত্বে যে গণ আদালত ইত্যাদি যে উপাখ্যানগুলো আছে তার সঙ্গে তার সংযুক্ততা আছে। তিনি আপনার ফেসবুক আপনার একজন হিরো বলা যেতে পারে, এবং ক্রমে নানান সময় নানান রকমের বক্তব্য দিয়ে তিনি জনপ্রিয় হয়েছে। এখন পরিবর্তিত পরিস্থিতিতে হয়তো শ্যাম রাখি না তুই রাখি এরকম একটা পরিস্থিতি পড়ে গেছে, এবং সেই জন্যই এই ধরনের বয়ান হাজির করছেন। আবার দেখছেন অ্যাংরি রিয়াকশন হচ্ছে, তখন আবার সেটা প্রত্যাহার করবে। ধন্যবাদ। আমি একটু মঞ্জুর আলম পান্না, আপনার মতামত আমরা জেনেছি এই সম্পর্কে, আপনি আপনার মানচিত্রে তুলে ধরেছেন। তারপর আমাদের দর্শকদের জন্য এই বিষয়টা কিন্তু খুবই আলোচিত সমালোচিত হয়েছে, মানুষ অনেকটা বিশ্বের সঙ্গে দেখেছে যে এটা কিভাবে একজন এই লেভেলের মানুষ থেকে আসে, যে মুক্তিযুদ্ধের সময় যে পাকিস্তান বাহিনীর বর্বরতা, সেই বর্বরতার সঙ্গে পরের যে অনাচার অপশাসন যাই বলি সেটাকে তুলনা করা হচ্ছে। স্যার তো খুব স্বাধীনতার সঙ্গে ভদ্রতার সঙ্গে আসিফ নজরুল সম্পর্কে মন্তব্য করেন, করারই কথা। তার যেহেতু কলিগ, মানে আমরা পুরোপুরি বলতে পারি। আর স্যার তো ভদ্রতার সঙ্গেই কথা বলবেন, তারা তো অভদ্রভাবে কথা বলবেন না। আমরাও অভদ্রভাবে কথা বলতে চাই না, তবে আমরা হয়তো এই বিষয়ে কথা বলতে গেলে নিজেদের আবেগকে সংগ্রহ করতে পারি না। ডক্টর আসিফ নজরুল, যিনি স্যার বললেন ঘাতকরা নির্মূল কমিটির সঙ্গে জড়িত ছিলেন, গোলাম আজমের গণ আদালতে বিচারের যে বিষয়টি সেই ছিলেন, অবশ্যই ছিলেন। স্যারের প্রতি সম্মান রেখে আমি বলছি এগুলো তো নিশ্চয়ই মানে অসত্য কিছু নয়। ঘাতকরা নির্মূল কমিটির সঙ্গে আমিও জড়িত ছিলাম, কিন্তু বাস্তবতা হচ্ছে এটি, সম্ভবত কথা সাহিত্যিক আহমদ সফার একটি কথা আছে যে একজন রাজাকার সবসময়ের জন্য রাজাকার, কিন্তু একজন মুক্তিযোদ্ধা সবসময়ের জন্য মুক্তিযোদ্ধা নন। অর্থাৎ মুক্তিযোদ্ধার লেবাস চেঞ্জ হতে পারে, মুক্তিযুদ্ধের চরিত্রের পরিবর্তন হতে পারে। কেন হতে পারে? নানান ধরনের লোভ লালসা, গিভ অ্যান্ড টেক, নানান বিষয়ে মুক্তিযোদ্ধাও শেষ পর্যন্ত অনেকেই তার যে স্বতন্ত্র বৈশিষ্ট্য সেটি ধরে রাখতে পারেন না। তা আসিফ নজরুলদের ক্যারেক্টারিস্টিক চেঞ্জ হয়েছে আমরা দীর্ঘদিন ধরে জানি, এবং এই পর্যায়ে এসে কেন এই মন্তব্যটি করলেন এটা তো পানির মতো একেবারে স্পষ্ট, পানির মতো স্পষ্ট যে বিশ্বের চেতনাকে 71-এর উপরে স্থান দেওয়ার একটা অপচেষ্টা আমরা শুরু থেকেই দেখছি, এবং সেই অপচেষ্টার ধারাবাহিকতা থেকেও আমরা অনেক কিছু ঘটে যেতে দেখেছি। মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন, মুক্তিযুদ্ধ কেন্দ্রিক ভাস্কর্য, আমাদের যারা বরণীয় স্মরণীয় মুক্তিযোদ্ধা কিংবা বঙ্গবন্ধু থেকে শুরু করে অনেকের মুরাল ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে, 32 নম্বর বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। ইতিহাসে মানে মুক্তিযুদ্ধের ইতিহাস কিছু রাখা হবে না। এখন বিষয় হচ্ছে এই বয়ানটি তাহলে কেন করা হলো, তার ধারাবাহিকতা করা হলো। দেখুন, মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা হিসেবে আছেন কে? আমাদের একজন বীর প্রতীক আছেন জনাব ফারুক আজম সাহেব। এই উপদেষ্টা পরিষদে একজন আছেন শামীম মুর্শিদ, আমার খুবই ক্লোজ টু, মানে খুবই সম্পর্ক ভালো, আমার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক। এই শামীম মুর্শিদ তো 71 রণাঙ্গনে মুক্তিযোদ্ধাদের তাদের যে মানসিকতা বা তাদের যে কি বলা যেতে পারে, তাদেরকে উজ্জীবিত করতে, অনুপ্রাণিত করতে মাঠে মাঠে গান গেয়ে বেরিয়েছেন মাত্র 11 বছর বয়সে। এই যে শারমিন মুর্শিদ, এই যে ফারুক আজম,
কিংবা আসিফ নজরুলের কথা বাদই দিলাম, তিনি তো অনেক পরে আসছেন বা খাদ্য নির্বাচন কমিটির সঙ্গে জড়িত ছিলেন, যাই হোক ধরলাম এই মানুষগুলো তো তাদের নিজেদের চরিত্র ধরে রাখতে পারছে না বা রাখবে না। একটা পদ পদবি তো প্রয়োজন। উপদেষ্টা পদ পেয়েছে, মুসলিম কালের এক ধরনের একটা মানে আরাধ্য জিনিস পেয়ে গেছে। তো তাদেরকে খুশি রাখতে হবে, খুশি রাখতে হবে এই যে সোকল্ড বিপ্লবী বা অভ্যুত্থানের নায়কদের, তাদের উপর ভর করে তো এই সরকার টিকে রয়েছে। বা জামাত ইসলামী ভর কেন্দ্রের আরেকটি অংশ, তারা কি করতে চাইছে কি করছে আমরা সবাই দেখছি। তো এই দুই পক্ষকে খুশি রাখতে হবে, এই দুই পক্ষকে খুশি রাখতে গিয়ে আমি মনে করি না এটা তার স্লিপ অফ টাং, এটা জেনে বুঝেই তিনি বলেছেন তাদেরকে খুশি রাখার জন্য, এবং আরেকটি অংশ পাকিস্তানকে খুশি রাখার জন্য বলেছেন। এখন এই সরকারের সঙ্গে পাকিস্তানের একটি ধরম মহরম, এখন প্রশ্ন আসতে পারে পাকিস্তান কি এমন রোল প্লে করছে এই সরকার পতন বা উত্থানের পেছনে? অবশ্যই রোল প্লে করছে। হিজবুত তাহরির এত কর্মকাণ্ড থেকে আসছে, আপনার জঙ্গিবাদের উত্থান, মৌলবাদের আস্ফলন থেকে আসছে, এবং মার্কিন ডিপ স্টেটের খেলা সম্বন্ধে আমরা সবাই জানি। এদের এদের কাজই তো এইটা, এদের কাজই তো এইটা, উগ্র সাম্প্রদায়িকবাদকে কখনো কখনো তুলে দেয়, কখনো কখনো বনপ্রিয় শক্তিগুলোর মধ্যে চরম একটা সাংঘর্ষিক অবস্থা তৈরি করে। মোটামুটি একটা রাষ্ট্রের যতগুলো কম্পোনেন্ট আছে সবগুলোকে নাড়িয়ে দিয়ে তারা তাদের স্বার্থ হাসিল করে। তো আসিফ নজরুলরা যে তার পার্ট নন, এটি আমি আপনি নিশ্চিত হবো কিভাবে? এবং মুক্তিযুদ্ধ নিয়ে যখন বিতর্কিত মন্তব্য করে যে শেখ হাসিনা 15.5 বছর যা করেছে, 71-এর সব ইতিহাসকে হার মানিয়েছে, অথবা 71 এরকম হয়নি, এটা কোন বিবেচনায়, কোন মানে যেই বাচ্চাটা মুক্তিযুদ্ধের ইতিহাস মোটামুটি সঠিকভাবে জানে, ক্লাস 8 এর ছাত্র বা ছাত্রী বা ক্লাস 9 এর ছাত্র বা ছাত্রী, তারাও তো এই দুঃসাহস দেখাবে না। ডক্টর আসিফ নজরুলের মতন একজন এত মানে পণ্ডিত মানুষ, আমি পণ্ডিত বলবো কারণ তার ডক্টরেট ডিগ্রি আছে, তার নদী বিষয়ে পড়াশোনা আছে, তার আইন বিষয়ে পড়াশোনা আছে, তিনি সরকারের উপদেষ্টা, তিনি সুশীল সমাজের প্রতিনিধি, কিভাবে এই ধরনের মন্তব্য করেন? অবশ্যই জ্ঞাত সারে বলেছেন। এই যে বলছিলাম একটু আগে যে যুদ্ধ অবস্থা তৈরি একটা প্রক্রিয়া তো সরকারের পক্ষ থেকে সবসময় রয়েছে, এটিও যে তার ম্যাটিকুলাস ডিজাইনের অংশ নয় সেটি আপনি আমি কিভাবে বলবেন? পরবর্তীতে যখন মানে একটা কি বলে চাপের মুখে পড়েছেন, তখন তিনি উইথড্র করছেন, তিনি দুঃখ প্রকাশ করছেন, আবার দুঃখ প্রকাশ করবেন, আবার বলবেন এটা এই সরকারের কাজ। আজ পর্যন্ত দেখলাম না এই যে স্মৃতি স্তম্ভগুলো তৈরি হচ্ছে জুলাইকে কেন্দ্র করে। তবে আগে বলা হয়েছে ভাঙার সময় বঙ্গবন্ধু যত ভাস্কর্য ছিল, মুক্তিযুদ্ধ কেন্দ্রিক যত ভাস্কর্য ছিল, ভাঙার পরে এই সরকারের যা দলদাস কিংবা কৃতদাস তারা বলেছে এগুলো কি শেখ হাসিনা বাপের টাকায় করেছে। এখন যে জুলাই স্মৃতিস্তম্ভ করা হচ্ছে সেগুলো কার বাপের টাকায় করা হচ্ছে? যদি প্রশ্ন করি, মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন করতে গিয়ে টাকা খরচ হয়েছে, অবশ্যই যত তত্ত্ব বঙ্গবন্ধু ভাস্কর্য গড়ে তোলা হয়েছে সেগুলো নিয়ে আমরা কথা বলেছি, শেখ হাসিনা সরকারের সময় কথা বলেছি যে একটা প্রতিষ্ঠানের মধ্যে বঙ্গবন্ধুর 6টা মাথার দরকার নেই। তারপরও পরবর্তীতে যারা নোংরা ভাষায় শব্দগুলো উচ্চারণ করেছেন কার, এবং এগুলো ভালো হবে না পরবর্তী যে সরকার আসবে। অতএব সবই ডিজাইনের অংশ, সবই ধারাবাহিক নাটকের অংশ হিসেবে চলছে। ডক্টর আসিফ নজরুলরা আবার দেখবেন সুযোগ বুঝে এই কথা বলেছেন, বলবেন, এবং এটি তাদের প্ল্যানিং এর অংশ। ক্ষমা চাইলেই সব ক্ষমা মাফ করে দেওয়া, মানে ক্ষমা করে দেওয়া যায় না সব বিষয়ে। অনেক 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 ধন্যবাদ মুঞ্জারুল পান্না, অনেক ধন্যবাদ। আমরা শেষ পর্যায়ে জাস্ট শেষ করবো নজরুল হোসেন করিমুল্লাহ স্যারের একটা কমেন্ট দিয়ে, যেটা আমি পান্নার কথা থেকে রেফারেন্স নিচ্ছি। স্যার পান্না বলছিলেন যে আমরা শুরুতে যে আলোচনাটা শুরু করলাম যেটা দিয়ে, যে সরকারের তো যেতে হবে, এটা যে সিচুয়েশন যার দিক থেকে আমরা সকলেই একমত, এবং আমরা আসলে মানুষের মুখের কণ্ঠটাই বলি, আমরা পথে ঘাটে মাঠে এবং গ্রামে গঞ্জে মানুষের সঙ্গে চলে যা জানি সেটাই বলি। কিন্তু পান্না বলছেন যে এটা বুঝেও তারা শেষ পর্যন্ত যেতে অচিরেই পালাবে ইউনূস সরকার, গুরুত্বপূর্ণ তথ্য দিল আতিক রহমান পূর্ণিয়া। দিয়েছেন তার সেফ এক্সিটটা এখন খুঁজে নেওয়া উচিত। আপনি কি মনে করেন যে নজরুল হোসেন কলিমুল্লাহ স্যার যে এটা তারা যদি যেতে না চায় তাহলে পরিস্থিতি কোন দিক গড়াবে, সিচুয়েশন কি হতে পারে? লেফটেন্যান্ট কর্নেল নজরুল হোসেন কলিমুল্লাহ। এখন পরিস্থিতিটা এতই ঘোলাটে, স্পর্শকাতর এবং নাজুক যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে। এখন যতই লিঙ্গার করবেন ততই ডিসগ্রেসফুল এক্সিট তারা প্রত্যাশা করতে পারেন, যত দ্রুত বিদায় নেবেন তত গ্রেসফুল হবে তাদের ওই বিদায় নেওয়া। ধন্যবাদ।
অনেক অনেক ধন্যবাদ আপনাদের দুইজনকে, অসংখ্য ধন্যবাদ। আমরা নিশ্চয়ই আমাদের দর্শকদের একটা আমন্ত্রণ রাখতে পারি, যেহেতু আগামী 5 আগস্ট এটা বাংলাদেশে এই গভর্নমেন্টের আসার 1 বছর হবে, জানি না এই পদ গভর্নমেন্ট থাকবে কিনা, সেদিনের জন্য আপনাদের দুইজনকে আমরা আমন্ত্রণ জানিয়ে রেখেছি আমাদের দর্শকদের পক্ষ থেকে। তারপরও আবারও যেরকম পান্না আপনাকে এবং স্যার লেফটেন্যান্ট নাজমুল হাসান কলিম দুজনকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।